ভিসা সহ বৈধ কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে পারলেন না 31,000 কর্মী। এবং এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা এক কথায় নজিরবিহীন। শুধুমাত্র বিমানের টিকিট না থাকার কারণে তারা মালয়েশিয়া যেতে পারলেন না। অনেকে সহায় সম্বল সব বিক্রি করে এই দালালদের টাকা দিয়ে, এজেন্সিকে টাকা দিয়ে তারা এই ভিসার ব্যবস্থাটি করেছিলেন, এই কাজের ব্যবস্থাটি তারা করেছিলেন। বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানির নিয়ে আমরা কিন্তু গণমাধ্যম খুললেই সংশ্লিষ্টদের বড় বড় কথা শুধু শুনি। এবং বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি যারা বাঁচিয়ে রেখেছেন, সেই প্রবাসীরা যাদের রেমিটেন্সে এই দেশের অর্থনীতি চাঙ্গা থাকে এবং নানা রকম সংকটেও একটা দৃঢ় অবস্থানে থাকে, তাদের সঙ্গে আজকে এই যে আচরণটি করা হলো, এটা সত্যিকার অর্থেই এর কোনো জব নেই। এবং আমরা যে বলি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে জবাবদিহিতা না থাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদেরকে নানা রকম সর্বনাশের পথ ডেকে আনে, সেটা হচ্ছে এই ঘটনা। বলা হচ্ছে 31,000 কর্মী এই বিপদে পড়েছেন। অনেকে আবার বলছেন যে সংখ্যাটা আরো অনেক বেশি। এবং কেন তারা মালয়েশিয়া যেতে পারলেন না তাদের সব কাগজপত্র থাকার পরও? খুবই হাস্যকর একটা বিষয় যে 2.5 মাস সময় পাওয়া গিয়েছিল। মালয়েশিয়া সরকার বলেছিল যে যাদেরকে তারা কাজের জন্য কাগজপত্র দিয়েছে, ভিসা দিয়েছে, তাদেরকে 31 মের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। মানে 2.5 মাস আগে এই তথ্যটি বাংলাদেশকে তারা জানিয়ে দেয়। কিন্তু এই 2.5 মাসেও এই কর্মীদের জন্য টিকিটের ব্যবস্থা করা গেল না, বিমান টিকিটের ব্যবস্থা। কেন করা গেল না? কারণ টিকিট নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করছে। 25-30 হাজার টাকা যে টিকিটের দাম হওয়ার কথা ছিল, মূল্য হওয়ার কথা ছিল, সেই টিকিট বিক্রি হচ্ছে 1 লাখ টাকারও বেশি। বাংলাদেশ প্রতিদিন সহ বাংলাদেশের যে মূলধারার বিভিন্ন গণমাধ্যমে নিয়ে কিন্তু ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। সর্বশেষ দেখা গেল 31 মে হাজার হাজার কর্মী বিমানবন্দরে গিয়েছেন, কিন্তু তারা টিকিট পাননি, বিমানের ব্যবস্থা তাদের জন্য করা যায়নি। সংখ্যাটি যদি 31,000 হয়ে থাকে, সেটা কত বড় সংখ্যা চিন্তা করে দেখুন। এই 31,000 কর্মী যদি 2 বছরের জন্য মালয়েশিয়া যেতেন আর প্রতি মাসে 20,000 টাকা করে তারা পাঠাতেন, তাহলে 2 বছরে কমপক্ষে 1,500 কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হতো। কিন্তু আমরা এখন দেখছি এই পরিবারগুলো একটা অথৈ সাগরে পড়ার মতন অবস্থা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে তাদের হাহাকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। কারণ অনেকে বলছেন তারা জমি জমা বিক্রি করেছেন, তারা দালালকে টাকা দিয়েছেন, এজেন্সিকে টাকা দিয়েছেন, এবং অনেকে 5 থেকে 7-8 লাখ টাকা পর্যন্ত অনেকে খরচ করেছেন এই মালয়েশিয়া যাওয়ার জন্য। বাংলাদেশের শ্রমবাজার যে একটা হরর পরিস্থিতি বিরাজ করে, তার কিন্তু এই নমুনা প্রকাশ হয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে। এবং দেখুন, সমকাল এই পত্রিকায় যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে হাজারো কর্মীর সর্বনাশ, টাকা দিয়েও মেলেনি ফ্লাইটের টিকিট, শেষ দিনে বিমানবন্দরে মানুষের ঢল, সংকট জেনেও পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয়। এবং বায়রার মহাসচিব বলছেন, যেভাবে বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর গেছে তাতে খুব বেশি কর্মী থাকার কথা নয়। যদি একজন কর্মীও এই ঘটনায় যেতে না পারেন, সেটাও একটা বড় ব্যর্থতা। কেন এরকমটি হবে? আমাদের এখানে বিমানের যদি সংকট থাকে, তাহলে বিমান ভাড়া করা হলো না কেন? কেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছ থেকে বিমান নিয়ে সরকার এই বড় পদক্ষেপটি নিল না? 31,000 কর্মী, বলা হচ্ছে সংখ্যাটি এর থেকে বেশি হতে পারে। দেখুন কি ভয়ানক ব্যাপার, যে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই। এক্স্যাক্টলি কতজন কর্মী এখন আটকে গেছেন, যেতে পারলেন না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? সেখান থেকে পদক্ষেপ ছিল এরকম যে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করা হয়েছিল যাতে করে তারা সময়টা একটু বাড়ায়। এটা তো প্ল্যান বি। প্ল্যান এ হওয়া উচিত ছিল কর্মীদেরকে 31 মের মধ্যে মালয়েশিয়ায় যে কোনো ভাবে হোক পাঠানোর ব্যবস্থা করা। অনেক বিমান কোম্পানি আছে, ভাড়া করা যেত, এবং তড়িৎ গতিতে বিমান ভাড়া করা হলেও সরকারের এটা উচিত ছিল। এই 31,000-এর যে প্রবাসীর কথা বলা হচ্ছে, শ্রমিকের কথা বলা হচ্ছে, তারা তাদের পরিবারে যদি 4-5 জন করে সদস্য হয়ে থাকেন, তাহলে কতজন মানুষের এই যে আহারের ব্যবস্থাটা এখানে থমকে গেল। তারা যে বেকার একটা জীবনযাপন এখন অনেকে করতে হবে, এবং অনেকে হয়তো এখন এই হতাশ অবস্থার মধ্য দিয়ে তারা কিভাবে ঘুরে দাঁড়াবেন, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। এর থেকে বড় ব্যর্থতার কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো জবাবদিহিতা না থাকার যে সংস্কৃতি, সেটাই আমাদেরকে সর্বনাশ করে ফেলছে। দেখুন, বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটি হচ্ছে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার, বাংলাদেশ সহ সোর্স কান্ট্রি 14 দেশের জন্য স্থগিত, শেষ মুহূর্তে বিমানবন্দরে হাজারো কর্মী, ফ্লাইট জটিলতায় যাওয়া হলো না 31,000-এর। যুগান্তর যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ডেডলাইন পার, গাফিলতির শিকার 31,000 কর্মী, অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় টিকিট ছাড়াই বিমানবন্দরে কর্মীদের ভিড়, টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়েছে সিন্ডিকেট। একটা সিন্ডিকেট যে কি সর্বনাশ ডেকে আনতে পারে, সেটা এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিন্ডিকেটকে স্বীকারই করা হয় না, সিন্ডিকেট বিরুদ্ধে ব্যবস্থাই নেওয়া হয় না, এবং সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রভাবশালী চক্র এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে কর্মী 50,000, 1 লাখ টাকা বিমানের টিকিট কেটেই সেসব দেশে যেতে পারেন, সেখানে বিমান এই দালালদের জন্য টাকা দিতে হয়, বিমান টিকিটের জন্য সিন্ডিকেটের জন্য টাকা দিতে হয়। কি একটা বর্বরতা দেখুন। এর থেকে বর্বরতার কি হতে পারে? অথচ এই শ্রমিকরা বিদেশে যেতে পারলে তারা অনেক মোটা অঙ্কের রেমিটেন্স পাঠাতেন, সেটা দেশের অর্থনীতি যুক্ত হতো, তারাও ভালো থাকতেন। কিন্তু আমরা দেখছি বাস্তবতা ভিন্ন।
এখন সব ক্ষেত্রে যদি সিন্ডিকেট হয়, বিমান টিকিটও যদি সিন্ডিকেট হয়, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের লোক পাঠানো যদি সিন্ডিকেট হয়, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতার জন্য দায় কার? এটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শুধু গণমাধ্যম খুললে আমরা দেখি বড় বড় কথা বলেন, কিন্তু এই যে সমস্যা, এই ৩১,০০০ শ্রমিকের ভাগ্য নিজে সিনেমিনি খেলা হলো, এর উত্তর কি হবে? শ্রমবাজার যদি সম্প্রসারণ করার প্রসঙ্গ আসেই, তাহলে সেটা শুধু কথার কথা আমরা দেখি, বাস্তবে দেখি যে উল্টোটা। এবং শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে যে ধরনের ব্যবহার করা হয় সেগুলো নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছি আমি। বাংলাদেশে আসলে এই যারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন তাদের সঙ্গে এই তামাশা আর কতদিন চলবে?